এই মদখোর ও নারীখোর আব্দুল হামিদ যে কতটা নৈতিকভাবে অধপতিত ছিল তা শুনলে আপনাদের অনেকেরই গা শিউরে উঠবে। স্ক্রিনে আপনারা আব্দুল হামিদকে যেই নারীর হাত ধরে হাঁটতে দেখছেন। শরীরটা খুব খারাপ, আর এখানে আইসা মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। সুফি মিজান সাহেবের লোক আলাপ করে জানলাম যে এখানে 30% হবে মেয়ে। মেয়েদের সংখ্যা এখানে কম বলে মন খারাপ হয়েছে তা কিন্তু নয়। মনটা খারাপ হয়েছে এই যে যেখানে মেয়েদের সংখ্যা 30%, ছেলেদের সংখ্যা স্বাভাবিকভাবেই 70%। কিন্তু স্বর্ণ পদক দিলাম 5টার মধ্যে 4টে নিয়ে গেছে মেয়েরা। একটা ছেলে যাও কোনো রকমে একটা কোনো রকমে পাইছে নিয়ে আসে, আমাদের পুরুষকুলের জাতমান রক্ষা করছে। এই জন্য এই ছেলেকে আন্তরিক ধন্যবাদ জানাই। চীনা শাসনামলের রাষ্ট্রপতি আব্দুল হামিদ হঠাৎ করে কোথায় পালিয়ে গেলেন, তাকে কোথাও দেখা যাচ্ছে না। এই বিষয়ে নিয়ে আলোচনা করব। পাশাপাশি এই আব্দুল হামিদের দুর্নীতি এবং তিনি যে কতটা নারী লিসু ছিলেন, নারীদের প্রতি আসক্ত ছিলেন, নারী নিয়ে রাত কাটাইতেন, এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে একটা আলোচনা করেছেন নাগরিক টিভি। তাদের আলোচনা শুনবো এবং আব্দুল হামিদকে নিয়ে আরেকটা বক্তব্য শুনবো। প্রিয় দর্শক, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের যে কয়জন নামকরা দোসর ছিল তাদের মাঝে অন্যতম একজন ছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনামলের অন্যতম একজন সুবিধাভোগী ব্যক্তি ছিলেন। কিশোরগঞ্জে জন্ম নেয়া এ মানুষটি শুধু যে মহা দুর্নীতিবাজ একজন ব্যক্তি তাই নয়, এই ব্যক্তি রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় করে চিকিৎসার নামে ঘন ঘন বিদেশ সফর করত। নিজের পরিবারের সদস্যদের কিশোরগঞ্জের নানা গুরুত্বপূর্ণ সরকারি পদে বসিয়ে স্বজনপ্রীতির এক নির্লজ্জ দৃষ্টান্ত স্থাপন করেছিল এই মহাবাটপার আব্দুল হামিদ। প্রিয় দর্শক, এই মদখোর ও নারীখোর আব্দুল হামিদ যে কতটা নৈতিকভাবে অধপতিত ছিল তা শুনলে আপনাদের অনেকেরই গা শিউরে উঠবে। স্ক্রিনে আপনারা আব্দুল হামিদকে যেই নারীর হাত ধরে হাঁটতে দেখছেন, এই নারীর নাম সুমি খান। এই নারী ছিল আব্দুল হামিদের গার্লফ্রেন্ড। নিজের ঘরে স্ত্রী রেখেও সুমি খানের মতো একাধিক নারীর সাথে রঙ্গলীলা করে বেড়াতো এই মদখোর ও লম্পট আব্দুল হামিদ। এ নিয়ে নাগরিক টিভির এক টক শোতে মন্তব্য করেছিলেন প্রয়াত ক্যাপ্টেন শহীদ ইসলাম। চলুন আমরা আর্কাইভ থেকে দেখে নেই সেই ফুটেজটি। রাষ্ট্রপতি একটা লুচ্চা ও ডিসি একটা লুচ্চা। রাষ্ট্রপতিকে মাইয়া নিয়েই থাকে ঘরের মধ্যে। আমি আপনাকে বলি, I know for sure, I am vouching for it. এই যে হারুন এসপি এখন ডিআইজি নাকি হয়েছে, রিমেম্বার হারুন ঢাকা নর্থের ডিসি ছিল, যে হারুন ওর গাড়ি করে মেয়ে সাপ্লাই দিয়ে আসতো বঙ্গভবনে। আমি অনেক কথা বলে ফেলবো এখন। আমরা উত্তেজিত দারুণ ভাবে। রাষ্ট্রপতি এই মহিলাকে ক্ষমা করতে গেছে কেন? মহিলা একটা লুচ্চা, রাষ্ট্রপতি একটা লুচ্চা, হাসিনা একটা লুচ্চা। কারণ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া জিনিস করা যায় না। এগুলো সব নেক্সাস। ডার্টিয়েস্ট পিপল অফ দ্য country are running this everything. একটা ডিসি ভাই কোন লেভেলের মানুষটা? ডেপুটি সেক্রেটারি, মিস্টার প্রেসিডেন্ট, why do you get involved there? What? তুমি এর আগে জানাল আজিজের ভাইদেরকে ক্ষমা করে দিছো। তুমি এর আগে তুমি 21 জন খুনিকে তুমি একসাথে ক্ষমা করে দিছো। তুমি ওখানে বসে খুনের কাগজ সাইন করো, তোমাকে রিকমেন্ড করা হয়, তুমি সাইন করো। I'm not surprised you declared publicly যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই নাই। তৃতীয় বিভাগের ছাত্র। Are we running out of talent in this country? একটা মেয়ে বাজার একটা লোক বদমাস, সন্ধ্যার পরে বোতল ছাড়া তার দিন চলে না। প্রিয় দর্শক, এই লম্পট ও মহা দুর্নীতিবাজ আব্দুল হামিদের কারণেই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার অপচয় হয়েছিল। দৈনিক সমকালে প্রকাশিত মহামান্যের 5,500 কোটি টাকার ইচ্ছা পূরণ শিরোনামের সংবাদটির দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই সংবাদটি থেকে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ইচ্ছা পূরণে লাভজনক দেখিয়ে কিশোরগঞ্জের হাওরে 5,651 কোটি টাকায়
উড়াল সড়ক প্রকল্প অনুমোদন দেয়া হয়। এজন্য সম্ভাব্যতা যাচাই সমীক্ষায় দেখানো হয় 2027 সালে উড়াল সড়কে দৈনিক গড়ে 16,666 এবং 2030 সালে 25,708টি যানবাহন চলবে। এর আগে হাওরে সড়ক নির্মাণের সমীক্ষায় বলা হয়েছিল 26,000 যানবাহন চলাচল করবে। তবে উদ্বোধনের 4 বছর পর অল্প কিছু মোটরসাইকেল এবং অটোরিকশা চলছে। লাভ তো দূরে থাক, হাওরের বুক চিরে নির্মিত সড়কটি বন্যা এবং পরিবেশগত সংকট সৃষ্টির কারণ হয়েছে বলে মনে করা হচ্ছে। তো এভাবেই উন্নয়নের নামে দেশের হাজার হাজার কোটি টাকার অপচয় করেছিল আব্দুল হামিদ এবং তার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ। আব্দুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের অনৈতিকভাবে নানা সুযোগ সুবিধা দিয়েছিল। এ নিয়ে একটি জাতীয় দৈনিকের সংবাদের শিরোনাম করা হয় হাওরে হামিদ পরিবারের রাজত্ব। এ সংবাদটি থেকে জানা যায় আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তার পরিবারের এক এক সদস্য রীতিমতো হাওর অঞ্চলের দানবে পরিণত হয়েছিল। সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য হয়েও তারা প্রত্যেকেই দুই হাতে টাকা কামিয়ে রাতারাতি বনে যায় কোটিপতি। কখনো সাবেক রাষ্ট্রপতির ভাই ভাতিজা, মামা চাচা, কখনো বা লতায় পাতায় আত্মীয় পরিচয় দেয়া এক একজন স্বজন স্থানীয় মানুষের জমিজমা দখল, লুটপাট, দুর্নীতি আর সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে অপ্রতিরোধ্য লাঠিয়ালে পরিণত হন। নিজের ভাই ভাতিজারা যখন তাকে বেচে দিয়ে হাওর অঞ্চলকে নিজস্ব তালুকে পরিণত করেছিল, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তখনও ছিল নির্বিকার, কাউকেই তিনি কিছুই বলেননি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আব্দুল হামিদের প্রশ্রয়ই কিন্তু, তার মদদেই কিন্তু তার পরিবারের এক একজন সদস্য দুর্নীতিবাজ হয়ে উঠেছিল। যেমন আব্দুল হামিদের আপন ভাইয়ের নাম আব্দুল হক নুরু। আব্দুল হক নুরু নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে উজান এলাকার কিশোরগঞ্জ, কটিয়াদি, পাকুন্দিয়া, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কৃষক ও জিরাতিদের শত শত একর জমি দখল করে বছরের পর বছর চাষাবাদ করেছেন। ভুক্তভোগীরা জানায়, সরকারি নিয়োগের জন্য নুরুর এজেন্টরা চাকরি প্রার্থীদের প্রলুব্ধ করে টাকা নিতেন। এরা 10 থেকে 20-30 লাখ টাকা পর্যন্ত হাঁকিয়ে দরদাম ঠিক করতেন। প্রতিটি পদের জন্য একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হতো, তবে অনেকেই ঘুষের টাকা ফেরত পাননি। এই আব্দুল হামিদ তার রাষ্ট্রপতির ক্ষমতা কাজে লাগিয়ে মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান বানিয়ে দিয়েছিলেন তার ভাতিজা শরীফ কামালকে। এই শরীফ কামাল উপজেলা পরিষদের রাস্তা দখল করে 5তলা ভবন নির্মাণ করেছিল। হেলিপ্যাড এলাকায় মার্কেট, হাসপাতাল রোডে হোটেল ও বেরিবাদে হাওর রিসোর্ট নির্মাণ করেছেন। শরীফের ভাই হানিফ কামালেরও ভাটি বাংলা নামে রেস্টুরেন্ট রয়েছে। 3 উপজেলা প্রকৌশলী অফিসের প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের একক নিয়ন্ত্রণ ছিল এই শরীফের হাতেই। তাছাড়া আব্দুল হামিদ তার ক্ষমতার অপব্যবহার করে মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়ে দিয়েছিল নিজের বোন আসিয়া আলমকে। এই আসিয়া আলমও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়ে নিয়েছিল। অথচ এই আব্দুল হামিদকেই কেউ কেউ মহামানব বানাবার চেষ্টা করেছিল যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির হানিফ সংকেতকে আমরা অনেকেই শ্রদ্ধা করি। ছাত্র আন্দোলনের সময় এই হানিফ সংকেত ছাত্রদের পক্ষে একটি শব্দও ব্যবহার করেননি, একটি ফেসবুক পোস্টও তিনি দেননি। অথচ তার ইত্যাদি অনুষ্ঠানে তিনি ঠিকই, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আব্দুল হামিদকে তৈলমর্দন করে তিনি একটি পর্ব বানিয়েছিলেন। কিশোরগঞ্জের এই হাওর অঞ্চল এবং এই হাওর বেষ্টিত উপজেলাসমূহের ব্যাপক উন্নয়নের সঙ্গে জড়িয়ে আছে এই কিশোরগঞ্জেরই সন্তান মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাম। দর্শক মণ্ডলী, আমরা এবারে কথা বলবো মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে। মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ টেলিভিশনে ইত্যাদি প্রচারের 3 দশক পেরিয়ে এই অনুষ্ঠানটি 4 দশকে প্রবেশ করেছে এবং এই শুভ মুহূর্তে আপনার সঙ্গে কথা বলার সদয় অনুমতি পেয়ে আমরা গর্বিত, আনন্দিত এবং উদ্দীপ্ত। তো প্রিয় দর্শক, এই হলো অবস্থা যে আসলে আমরা কাকে সম্মান করব বা কাকে ভালোবাসবো, এটাই আজকাল এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসন আমলে আব্দুল হামিদের মতো লোকদের তৈলমর্দন করেছে, তারা আর যাই হোক জনগণের পালস যে বুঝতে পারেনি, এ ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত। প্রিয় দর্শক, হাসিনা পলায়নের সাথে সাথেই কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। উত্তেজিত জনতা বাসভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাসার মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
তবে প্রশ্ন হলো আব্দুল হামিদ বর্তমানে কোথায় আছেন এবং তাকে কি দেশ থেকে সেফ এক্সিট দেয়া হয়েছে কিনা সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। যদি দেয়া হয়ে থাকে তবে সেটা নিশ্চয়ই অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। প্রফেসর আব্দুল মান্নান, সম্মানিত সমাবর্তন বক্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কুবাদ, ইউআইটিএস এর সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সুলাইমান, ইউআইটিএস ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আল্লাহ সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সমাবর্তনে অংশগ্রহণকারী প্রিয় গ্রাজুয়েট বৃন্দ, গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, উপস্থিত ভদ্র মহিলা ও মহোদয়গণ, শরীরটা খুব খারাপ আর এখানে আইসা মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। সুফি মিজান সাহেবের লোক আলাপ করে জানলাম যে এখানে 30% হবে মেয়ে। মেয়েদের সংখ্যা এখানে কম বলে মন খারাপ হয়েছে তা কিন্তু নয়। মনটা খারাপ হয়েছে এই যে যেখানে মেয়েদের সংখ্যা 30%, ছেলেদের সংখ্যা স্বাভাবিকভাবে 70%। কিন্তু স্বর্ণ পদক দিলাম 5টার মধ্যে 4টে নিয়ে গেছে মেয়েরা। একটা ছেলে যাও কোনোভাবে পাইছে নিয়ে আসে, আমাদের পুরুষ কুলের জাতমান রক্ষা করছে। এই জন্য এই ছেলেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সে যদি এটা না পাইতো তাহলে তো আর এখানে থাকারই কোনো উপায় ছিল না। যাই হোক, আমি প্রতিহিংসা নাই, মেয়েরা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এটাই চাই। তবে আমাদের দেশে বর্তমানে নারী নির্যাতনের আইন আছে, তবে যে হারে মেয়েরা আগে যাচ্ছে ভবিষ্যতে যাতে আমরা পুরুষ নির্যাতন আইন করতে না হয়, মেয়েদের কাছে এটার জন্য আমি অনুরোধ জানাই যে অন্তত তোমরা এই দিকটা লক্ষ্য রেখো। আসলে আজকে আরেকটা ইউনিভার্সিটির কনভোকেশন আছে। ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেড়ে গেছে। প্রাইভেট ইউনিভার্সিটি 100 আর পাবলিক হলো 42। এবং দুর্ভাগ্যক্রমে আমার মতো অল্প শিক্ষিত লোক সবগুলির চ্যান্সেলর। রাষ্ট্রপতির তেমন কোনো কাজ নাই, কিন্তু যা কিছু হয় রাষ্ট্রপতির আদেশ ক্রমে। রাষ্ট্রপতি কোনো গুণাক্ষরও জানে না, কিন্তু সেখানে লেখা থাকে একজনকে বদলি করলে অন্য কোথাও যে কোনো মন্ত্রণালয় ডিপার্টমেন্ট বলে রাষ্ট্রপতির আদেশ ক্রমে। তখনই যারা জানাশোনা লোক তারা এসে ধরে যে আমনের অর্ডার হইতে হয়েছে। আমি বললাম যে অর্ডার হয়েছে এটা বোধহয় একটা গদ লেখার, এই জন্য লেখে। আমি তো কিছুই জানি না, কিন্তু তাদেরকে বিশ্বাস করানো খুব কঠিন যে আসলে আমি না জানা সত্ত্বেও এটা হয়েছে, এটা তারা মানতেই চায় না। খুব সমস্যা। তো যাই হোক, আজকে যেহেতু আরেকটা ইউনিভার্সিটি এখানে যাইতেও সময় লাগবে, ওইটাও ঠিক 3:30 শুরু হবে। বক্তব্য আর লম্বা করব না, যেহেতু ছোটখাটোই করে আনছি বক্তৃতা, সেটা আমি বলছি। ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের 3য় সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সমাবর্তনের এই স্মরণীয় দিনে আমি সনদপ্রাপ্ত নবীন গ্রাজুয়েটদের প্রাণঢালা অভিনন্দন জানাই। আমি ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে, যারা নিরলস পরিশ্রম করে আজকের সমাবর্তনকে সুন্দর ও সার্থক করে তুলেছেন। তাহলে কিন্তু এত বেশি দিলে এটা লক্ষণ ভালো না।
আমরা অনেক সময় যে বক্তার বক্তব্য শুনতে চাইতাম না, দেখে যে সে লম্বা বক্তৃতা দিয়েই চলছে, তখন তার কথায় কথায় বক্তৃতার মধ্যে তালি দিতাম, অর্থাৎ এটাকে বুঝাই দিতাম যে তুমি এবার শেষ করো। এখন আসলে এই তালিতে কোন অর্থ তা না বুঝলেও মনে হয় ওই কথা কিন্তু স্মরণ করিয়ে দেয়। সুতরাং তালি কিছু কম হয় ভালো। সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন মাইল ফলক, তেমনি গ্রাজুয়েটের জন্য অত্যন্ত স্মরণীয়। এর মাধ্যমে একদিকে ছাত্রছাত্রীরা তাদের দীর্ঘশ্রম ও সাধনার ফলে অর্জিত ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি পায়, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কার্যক্রমের মূল্যায়ন করতে পারে। মার্চ আমাদের মহান স্বাধীনতার মাস। বক্তব্যের শুরুতে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধ সহ ভাষা আন্দোলন ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর শহীদদের। আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত সুধীমণ্ডলী, বিশ্ববিদ্যালয় কেবল পাঠদান কেন্দ্র নয়, বরং তা উচ্চশিক্ষা ও গবেষণার শ্রেষ্ঠ পাদপীঠ। শিক্ষার্থীদের পরিপূর্ণভাবে গড়ে তুলতে এবং তাদের বিশ্ব নাগরিকে পরিণত করতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই কারিকুলাম ভিত্তিক শিক্ষার পাশাপাশি মুক্ত চিন্তা, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা, জাতি গঠনমূলক কর্মকাণ্ড, সমকালীন ভাবনা, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ইত্যাদি সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের কেবল দক্ষ পরিপূর্ণ করে না, উপমুন্ডকতার বেড়াজাল থেকে মুক্ত রেখে তাদের বুদ্ধিভিত্তিক চেতনাকেও পরিপুষ্ট করে। এর প্রভাব ব্যক্তি জীবনে তো বটেই, সামষ্টিক জীবনকেও গভীরভাবে প্রভাবিত করে। বিশ্বায়নের এই যুগে আমাদের জন্য চ্যালেঞ্জগুলো কঠিন, কিন্তু অনতিক্রম্য নয়। এসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে একজন শিক্ষার্থীর জন্য দরকার শক্তিশালী তাত্ত্বিক ভিত, সর্বাধুনিক প্রযুক্তির সাথে পরিচয় ও সৃজনশীলতার প্রয়োগ। প্রয়োজনে নিজের মেধা ও শক্তিকে নতুন করে আবিষ্কার করা, প্রগতিশীল বিশ্বের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা। ছাত্র শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় তা অর্জন করা সম্ভব বলে আমি মনে করি। সম্মানিত সুধীমণ্ডলী, জাতি গঠনের শিক্ষার পাশাপাশি নৈতিকতার গুরুত্ব অপরিসীম। শিক্ষা সমাজকে বিকশিত করে, কিন্তু নীতি নৈতিকতা বিবর্জিত শিক্ষা সমাজ ও দেশ ও জাতির কোনো উপকারে আসে না। এ কারণে জগৎ বিখ্যাত দার্শনিক সক্রেটিস নৈতিকতার কথা সদ্গুণের উপর সর্বাধিক গুরুত্বারোপ করেছিলেন। তার মতে ভার্চু ইজ নলেজ। আজকে সমাজে যে অবক্ষয় দেখা দিয়েছে, এর মূলে রয়েছে নৈতিক শিক্ষার অভাব। আপনারা লক্ষ্য করে থাকবেন, আজকাল অনেক অভিভাবক তাদের সন্তানদের শিক্ষার প্রতিটি স্তরে, কি প্রাইমারি, কি নিম্ন মাধ্যমিক, কি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, সর্বক্ষেত্রে গোল্ডেন এ প্লাস, যেটা একটা মহামারী বর্তমানে, গোল্ডেন এ প্লাস পাওয়াতে চায়। শিক্ষার্থীদের সেই যোগ্যতা আছে কিনা সেটা বিবেচ্য নয়, তাকে গোল্ডেন এ প্লাস পেতেই হবে। এই জন্য তারা কোচিং ছাড়াও বাড়িতে সুবিধার আশায় শিক্ষকদের দ্বারস্থ হন, এমনকি প্রশ্নপত্র পাস প্রক্রিয়াও জড়িত হচ্ছে। নিজের সন্তানের কাছে নকল সাপ্লাই দিচ্ছে। একজন অভিভাবক হিসাবে এর চেয়ে বড় কলঙ্ক, লজ্জা, অধঃপতন আর কি হতে পারে? এই গোল্ডেন এ প্লাস দিয়ে কি হবে? সমসাময়িক বাহবা পেলেও এই অপকর্মের পীড়া থেকে সে কিভাবে মুক্ত হবে? এই অশুভ ও অনৈতিক প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে। লক্ষ্য করলে দেখবেন, বিশ্ব সংসারে যারা আপন কর্মে বিখ্যাত হয়েছেন, তাদের অনেকেরই
প্রাতিষ্ঠানিক বা উচ্চতর শিক্ষা ছিল না। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বধনী বিল গেটস, মার্ক জাকারবার্গ, ট্রেড টার্নার, জন ডি রকফেলার সহ অনেকেরই আনুষ্ঠানিক ডিগ্রি ছিল না। আর বাংলাদেশের ছোটখাটো রাষ্ট্রপতি আমারও ডিগ্রি নরবরে টট্টরে, সব থার্ড ক্লাস, কিন্তু রাষ্ট্রপতি হয়ে গেছি। তারা তাদের মেধা, শ্রম, অধ্যবসায় ও উদ্ভাবনী শক্তি দিয়ে পৃথিবীতে বিখ্যাত হয়েছেন। সৃষ্টিকর্তা বোধহয় জগৎকে সেইভাবেই সৃষ্টি করেছেন যেখানে এ প্লাসের চেয়ে এ মাইনাসই বেশি থাকবে। সবাই যদি গোল্ডেন এ প্লাস দাঁড়ি হয় তাহলে জগৎ চলবে কিভাবে? সম্মানিত সুধীমণ্ডলী, আমি জেনে খুশি হয়েছি যে ইউনিভার্সিটি যে ইউআইটিএস নৈতিক শিক্ষার উপরে একটি বিশেষ কোর্স চালু করেছে। একই সঙ্গে নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধে উদ্বুদ্ধকরণের জন্য বাংলাদেশের অভ্যুদয়ের উপর নতুন কোর্সের সংযোজন করেছে। তাছাড়া বাংলা ভাষার উপর নতুন কোর্স প্রবর্তনের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে মাতৃভাষায় জ্ঞান দানে উদ্বুদ্ধ করছে। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাতে কলমে শিক্ষার গুরুত্ব অত্যাধিক। উচ্চশিক্ষা প্রসার ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে ইউআইটিএস দেশে বিদেশে সফল ব্যক্তি, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় সম্পর্ক স্থাপন করেছে। এটি দেশে দক্ষ, উপযুক্ত, উদ্যমশীল তরুণ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর হিসেবে সম্প্রতি বঙ্গভবনে ভাইস চ্যান্সেলরদের সাথে অনুষ্ঠিত সভায় আমি স্পষ্ট করে বলেছি, যে কোনো মূল্যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 মেনে চলতে হবে। শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মানসম্পন্ন সুযোগ সুবিধা নিশ্চিতকরণের মাধ্যমে উচ্চ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। আমি আশা করি ইউআইটিএস উচ্চশিক্ষার ক্ষেত্রে গুণগত মান অর্জন সহ উৎকর্ষ সাধনে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে। প্রিয় গ্রাজুয়েটগণ, তোমাদের সাফল্যে আমারও আজ আনন্দিত, গর্বিত। আজকের এই সমাবর্তন তোমাদের ডিগ্রির যেমন আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে, তেমনি দায়িত্ব অর্পণ করছে। সেই দায়িত্ব পরিবার, সমাজ ও দেশের প্রতি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে গ্রাজুয়েট হিসেবে তোমরা সবসময় সত্য ও ন্যায়কে সমুন্নত রাখবে। রাষ্ট্রের বিবেকবান নাগরিক হিসাবে তোমাদের কাছে প্রত্যাশা, তোমরা কখনো ডিগ্রির মর্যাদা, ব্যক্তিগত সম্মানবোধ আর নৈতিকতাকে ভুলুণ্ঠিত করবে না। অন্যায় ও অসত্যের সাথে আপোষ করবে না। আর একটা কথা বলি, কর্মবলকে তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, দেশ ও জনগণের কথা ভুলবে না। ভুলবে না এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের কথা। মনে রাখতে হবে, আমরা শহরবাসী হলেও বাঙালির শেকড় এই সাধারণ জনগণের মধ্যেই গ্রথিত। তাদের কল্যাণ হোক তোমাদের ব্রত। কর্মজীবনে দেখছেন, বুঝতে পেরেছেন যে আব্দুল হামিদ আসলে কেমন মানুষ ছিলেন, কেমন চরিত্র মানুষ ছিলেন। তার কথাবার্তা বোঝা যায় তো তিনি আসলে কী চরিত্র মানুষ ছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন ভার্সিটিতে তিনি বক্তব্য দিতেন। একটা বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন যে তিনি প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে কথা বলেছেন। অর্থাৎ এক হলো তিনি হাস্য কৌতুক ছিলেন, জুকার ছিলেন, অন্যদিকে তো নারীর প্রতি তার দুর্বলতা অবশ্যই ছিল। সব কিছু মিলে রাষ্ট্রপতি হওয়ার যে একটা যোগ্যতা, রাষ্ট্রপতি হওয়ার মতো যে তার একটা
মানে সিস্টেম তার ভিতরে সামান্যতম এটা ছিল না। তো প্রিয় দর্শক, আলোচনা শুনেছেন, শুনে কেমন লেগেছে মন্তব্য করবেন।